আমার হাতে এক গ্লাস পানি রয়েছে। এই মার্কারটাকে আমি অন্য বস্তু বলতে পারদের মাধ্যমে আমি কি বোঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, তাহলে শুরুতেই সবাইকে জানিয়ে রাখি, আমরা আমাদের যে অধ্যায়টা শুরু করব ওই অধ্যায়টার অধ্যায়ভিত্তিক সবগুলা টপিক আমরা একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করব। তারপর একটা অধ্যায়ের সবগুলো টপিক আলোচনা করার পরে ওই অধ্যায়ের টপিক রিলেটেড যেই প্রশ্ন উত্তরগুলো আছে কিংবা সৃজনশীলগুলো আছে ওইগুলো আমরা আলোচনা করব। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের। তো দেখো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তো আজকে এই ক্লাসটাতে আমরা এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। আমি এখানে টপিকগুলো লিখে রাখছি। প্রথমটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, তাপমাত্রিক ধর্ম। শুরুতেই তাপ ও তাপমাত্রা এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমার হাতে এক গ্লাস পানি রয়েছে। তো এই পানিটার তাপ বলতে আমরা কি বুঝি? সংজ্ঞার সাথে মিলাই। সংজ্ঞায় বলছি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে এই পানির তাপ হচ্ছে ওই পানির এক প্রকার শক্তি যা নির্ধারণ করে এই পানিতে টাচ করলে ঠান্ডা লাগবে না গরম লাগবে। তারপরে দেখো, আমি এই জায়গায় তাপমাত্রার সংজ্ঞা লিখছি। তাপমাত্রা হচ্ছে পদার্থের তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তো আমরা একটু আবারও এই গ্লাস ভর্তি পানি দিয়ে একটু বোঝার চেষ্টা করি তাপমাত্রা বলতে কি বোঝানো হয়েছে। এই মার্কারটাকে আমি অন্য বস্তু বলতে পারি। তাহলে এই পানির তাপমাত্রা বলতে বোঝায় এই পানিটা অন্য বস্তুর সংস্পর্শে আসলে, অর্থাৎ তার সংস্পর্শে আসলে সে কি এই মার্কারকে তাপ দিবে নাকি মার্কার থেকে তাপ নিবে, এটাই হচ্ছে কি এই পানির তাপমাত্রা। আমি কি বোঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, তারপরে দেখো, আমাদের যে বিষয়টা জানতে হবে, আমাদের জানতে হবে তাপের এসআই একক কি। তাপের এসআই একক হচ্ছে জুল। তারপরে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তো এছাড়াও তাপের আরও অন্যান্য একক রয়েছে, যেমন পূর্বে তাপের একক ছিল ক্যালোরি। আমরা জানি যে আমরা যে খাবার খেয়ে থাকি ওই খাবার থেকে আমরা শক্তি পাই, তাই না? তো খাবার থেকে প্রাপ্ত শক্তিটাকে মূলত এই ক্যালোরি এককে বা কিলো ক্যালোরি এককে হিসাব করা হয়। তো এই জুল এবং ক্যালোরি এটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে আসো, তাপমাত্রারও কেলভিন ব্যতীত আরও দুইটা একক আছে। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। এই সেলসিয়াস এবং ফারেনহাইট এবং কেলভিন এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আমাদের আরও একটা ক্লাস থাকবে। হ্যাঁ, তো আজকে আমরা তাপ এবং তাপমাত্রা নিয়ে মোটামুটি একটা পড়াশোনা করি। এখন আমাদের জানতে হবে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। আমি বোর্ডের মধ্যে তাপমাত্রা এবং তাপ এবং তাপমাত্রার বিষয়গুলো এই জন্য এভাবে উপস্থাপন করছি। আমরা চাইলে এভাবে যদি নোট করে নেই, নোট করে নিলে কিন্তু আমরা এখান থেকে এগুলার সংজ্ঞা একক সহ একই সাথে আমরা এই তাপ এবং তাপমাত্রা পার্থক্য এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? তো খেয়াল করো, তাপ এবং তাপমাত্রার পার্থক্য যদি বলতে চাই, একটা পার্থক্য হতে পারে তাদের সংজ্ঞা, আরেকটা পার্থক্য হতে পারে তাদের এসআই একক, আরও একটা পার্থক্য হতে পারে তাপকে প্রকাশ করা হয় কিউ দ্বারা আর তাপমাত্রাকে প্রকাশ করা হয় টি দ্বারা। ঠিক আছে? তাহলে তাপ এবং তাপমাত্রার পার্থক্যটা কিন্তু আমাদের পারতে হবে। তো এটা তো সবাই বুঝতে পারছি নাকি? তাহলে এখন আমরা এই অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করব। তো অভ্যন্তরীণ শক্তিটা বোঝার জন্য শুরুতেই আমরা এখানে একটা প্রশ্ন লিখে নিতে পারি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে বস্তুতে তাপ শক্তি উৎপন্ন হয় কেন এবং তা কিভাবে উৎপন্ন হয়। যদি এই প্রশ্নের উত্তরটা বুঝে যায় তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তিও খুব ভালোভাবে বোঝা হয়ে যায়। দেখো, আমার হাতের এই মার্কারটা দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমরা অভ্যন্তরীণ শক্তি বুঝে যাব। তো এই মার্কারটা কঠিন অবস্থায় আছে, তাই না? এখন এই মার্কারটাকে যদি আমরা তাপ দেওয়া শুরু করি, এই মার্কারের মধ্যে যে অণুগুলো আছে এরা নিজ অবস্থানে থেকে আস্তে আস্তে কম্পিত হতে থাকবে। কারণ তাপ শক্তির প্রভাবে এই অণুগুলো যখন নিজ অবস্থানে থেকে কম্পিত হতে থাকবে এদের ভিতরে কিন্তু একটা গতি চলে আসবে, অর্থাৎ এরা গতিপ্রাপ্ত হবে। তো যে অণু গতিপ্রাপ্ত হয় তার ভিতরে গতিশক্তি সৃষ্টি হয়, তাই না? তাহলে এই বস্তুর
বা এই মার্কারটার অণুগুলোর গতিশক্তির কারণেই মূলত এরা পরস্পরের সাথে সংঘর্ষ করে, আর সংঘর্ষ করার কারণেই কিন্তু এখানে এই মার্কারের মধ্যে কি উৎপন্ন হবে? তাপ শক্তি উৎপন্ন হবে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে তার গতিশক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে কি? গতিশক্তি। অর্থাৎ একটা পদার্থের ভেতরের অণুগুলোর গতিশক্তির কারণেই কিন্তু ওই বস্তুর মধ্যে তাপের সঞ্চার হয় বা তাপ শক্তির উদ্ভব হয়। বুঝতে পারছো? তাহলে আমরা এই জায়গায় একটা নোট লিখতে পারি। হ্যাঁ, নোটটা কি হতে পারে? বস্তুতে সৃষ্ট অভ্যন্তরীণ শক্তি মূলত তার অনুসমূহের কি? গতিশক্তি। এবার আমরা তাপমাত্রিক ধর্ম এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। শুরুতেই তাপমাত্রিক ধর্মের সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে রাখছি। দেখো, বস্তুর যে সকল ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, যা পর্যবেক্ষণ করে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে ওই বস্তুর কি বলে? তাপমাত্রিক ধর্ম বলে। এখানে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি, পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং তার আয়তন প্রসারণ হচ্ছে কি? তাপমাত্রিক ধর্ম। দেখো, আমার হাতে একটা থার্মোমিটার রয়েছে। হ্যাঁ, যদিও এই থার্মোমিটারটা ডিজিটের মাধ্যমে আমাদেরকে এই তাপমাত্রা নির্ণয় করে দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে পারদ রয়েছে। কি রয়েছে? পারদ। এখন পারদের মাধ্যমে কিভাবে এই থার্মোমিটার আমাদেরকে তাপমাত্রা নির্ণয় করে দেয়? সেটার কারণ হচ্ছে যে পারদের একটা তাপমাত্রিক ধর্ম রয়েছে, যে ধর্মটা হচ্ছে পারদের আয়তন প্রসারণ। অর্থাৎ পারদকে যদি তাপ দেওয়া হয়, পারদের আয়তনটা একটা নিয়মতান্ত্রিকভাবে বা নিয়মিতভাবে সুনির্দিষ্টভাবে কি হয়? প্রসারিত হয়। তাহলে ওই পারদের আয়তন প্রসারণটা পর্যবেক্ষণ করে মূলত কি করা যায়? তাপমাত্রা নির্ণয় করা যায়। তারপরে তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক পদার্থের সঙ্গে আমরা কি লিখলাম? যে পদার্থের তাপমাত্রিক ধর্ম রয়েছে তাকে কি বলে? তাপমাত্রিক পদার্থ বলে। আমরা চাইলে দুইটার সংজ্ঞাকে একসাথে করে ফেলতে পারি, যে বস্তুর যে সকল ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, যা পর্যবেক্ষণ করে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে উক্ত বস্তুর কি বলে? তাপমাত্রিক ধর্ম বলে। আর উক্ত বস্তুকে কি বলে? তাপমাত্রিক পদার্থ বলে। তাহলে আমরা কি তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ এই দুইটা বিষয় বুঝতে পারছি? আচ্ছা।